নমস্কার, টেকনো টাইমে আপনাদের সবাইকে স্বাগত। গুড আফটারনুন। যারা বসে রয়েছে এখন টিভির সামনে, পেরেন্টস এবং স্টুডেন্ট, কারণ আপনারা জানেন যে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান থাকে বৃহস্পতিবার বিকেল 5টায়। আপনারা সবাই টিভির সামনে থাকবেন, এটাই আমার বিশ্বাস। এবং শুধুমাত্র থাকলে হবে না, দেখুন আমি আগেও বলেছি, আজও বলছি, আপনাদের কিন্তু আমাদের সঙ্গে ফোন করতে হবে, কথা বলতে হবে। যদি মনে কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আপনারা আমাদেরকে ফোন করবেন লাইভে। এবার আপনি আমাকে বলবেন নিশ্চয়ই যে কিসের ব্যাপারে আমাদের প্রশ্ন থাকবে বা কেন আমরা কথা বলবো। দেখুন, আমার জীবনে আমি দেখেছি, আমার যে অভিজ্ঞতা, দুটো ক্ষেত্রে পেরেন্টসরা মানুষ ভীষণভাবে কনফিউজড হয়ে যান। কোন সময়? এক হচ্ছে হঠাৎ করে আপনার বাড়ি থেকে অসুস্থ হলো, তাকে আপনি কোন এমার্জেন্সি বেসিসে কোন চিকিৎসক বা কোন হাসপাতালে নিয়ে যাবেন, ভীষণভাবে কনফিউজড হন মানুষ এই কারণের জন্যই, কারণ আশপাশে থাকা মানুষেরা আপনাকে বিভিন্ন জোনের মতো সাজেশন দিতে থাকেন, অ্যাডভাইস দিতে থাকেন। এই সময় মানুষ ভীষণভাবে পাজলড এবং কনফিউজড হন। আর দ্বিতীয়ত কখন হন? এই মোটামুটি যখন ধরুন 10+2 পাস করে গেল, এবার কলেজ খুঁজতে বেরোতে হয় আপনাকে, যে কোন কলেজ ওকে ভর্তি করব, কোন কলেজ বেটার। আমরা কন্টিনিউ প্রোগ্রামে বলে আসি যে কিছু বিষয় দেখার পর, বিচার করার পর, তারপর সেই কলেজ আপনার সন্তানের জন্য ভালো কি খারাপ সেটা বিচার করতে হয়। তো ঠিক সেরকমভাবেই আজকে আমাদের হাতে টেকনো টাইমে টেকনোর যে একটা লং লিগাসি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দীর্ঘদিন ধরে এডুকেশনাল সেক্টরে কাজ করবার অভিজ্ঞতার সুবাদে আজকে তাদের যে কলেজ নিয়ে আমরা কথা বলবো, আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়ে যাবেন আজকের এই অনুষ্ঠান থেকে। যদি না পান তাহলে ডেফিনেটলি লাইভে ফোন করবেন, কোনো অসুবিধে নেই। আমরা কথা বলবো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। লিউক্রেটিভ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভর্তি হতে গেলে এই কলেজে কি করতে হবে, কি না করতে হবে, সমস্ত বিষয় আপনাদের সামনে আজকে আমরা আলোচনায় তুলে ধরবো। আসুন, আমি স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। দুজন রেসপেক্টেড গেস্ট আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠান উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়দীপ দত্ত, প্রিন্সিপাল, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার সঙ্গে আমি স্বাগত জানাবো আপনাকে। অন্যদিকে রয়েছেন ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, ভাইস প্রিন্সিপাল, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে আমাদের সঙ্গে। দুজনকেই আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। স্যারের থেকে শুরু করব যে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কী কী কোর্স রয়েছে এবং শিক্ষার্থীরা কিসের ভিত্তিতে এই কোর্সগুলো তাদের জন্য কোনটা কম্প্যাটেবল হবে, কোনটা সুবিধাজনক হবে, তারা নির্বাচন করবে, সেই ক্ষেত্রে তারা কোন বিষয়টাকে নজর দেবে। অবশ্যই অনুষ্ঠানের শুরুতেই সবাইকে জানাই শুভ রথযাত্রা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফ থেকে। ধন্যবাদ জানাই সিএন নেটওয়ার্ক চ্যানেলকে এবং ধন্যবাদ জানাই টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার শ্রী সত্যম রয় চৌধুরীকে। তো এবার সরাসরি আপনার কোশ্চেনের আনসারে চলে আসছি। আমাদের এখানে যে কোর্সগুলো রয়েছে রিগার্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং ডিপ্লোমা দু ধরনের কোর্স রয়েছে। বিটেক 4 ইয়ার্স কোর্স, ডিপ্লোমা 3 ইয়ার্স কোর্স। বিটেকে আমাদের 7টা স্ট্রিম আছে, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন AIML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তাছাড়া রয়েছে ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ECS, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং। এই 7টি কোর্সে বিটেক কোর্স করানো হয়। আর তাছাড়া 4টি কোর্স রয়েছে ডিপ্লোমার, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এবার যেটা আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই যে কোন স্টুডেন্ট তার নিজের কি ক্যাপাবিলিটি বা ইচ্ছে ভবিষ্যতে হওয়ার, তার বেসিসে কোর্সগুলোকে চুজ করবে। প্রথমে চলে আসি কম্পিউটার অ্যালাইড কোর্সগুলো। কম্পিউটার অ্যালাইড কোর্স মানে এখানে রয়েছে CSC, IT, CSC উইথ স্পেশালাইজেশন AIML। তো CSC কারা চুজ করবে এটা ভালো করে বুঝে নিতে হবে এই জিনিসটা, কারণ অনেক সময় স্টুডেন্টরা কনফিউশন হয়ে যায় এই 3টে সাবজেক্টের ওপরে। CSC তাদেরই পড়া উচিত যারা টার্গেট নিয়েছে যে একটু রিসার্চ ঘেঁষা, বা এই যে ডে বাই ডে কম্পিউটারগুলো স্টার্টিং ফ্রম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্পিউটার, দেন কালার কম্পিউটার, তারপরে পেন্টিয়াম থেকে শুরু করে i5, i7 বিভিন্ন টেকনোলজি ওয়াইজ কম্পিউটারগুলোর আপগ্রেডেশন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রাম যখন আমরা কোনো কাজ করার জন্য লিখি সেটা আর কত ভালোভাবে করা যায়, কত এফিশিয়েন্ট প্রোগ্রাম লেখা যায়, এই ব্যাপারগুলো কম্পিউটারের ইন্টারনাল জিনিসগুলোকে নিয়ে যদি কেউ পড়াশুনো করতে চায় তার জন্য যেমন রয়েছে CSC। বাট এক্ষেত্রে যেটা মেন জানতে হবে
ম্যাথামেটিক্সটা কিন্তু অবশ্যই দরকার, তার সাথে ফিজিক্সের কনসেপ্টও দরকার। তাই এই রকম ডিমান্ড এবং এরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে স্টুডেন্টরা সিএসসি নিয়ে পড়াশুনো করতে পারে। এবার আমি চলে আসি ইনফরমেশান টেকনোলজি। ইনফরমেশান টেকনোলজির জন্য হয়তো একটু কম্পারেটিভলি ম্যাথামেটিক্সটা কম লাগে, কিন্তু কোডিং স্কিলটা একটু বেশি লাগে। এবং তাদের ভবিষ্যতে যদি ইচ্ছে হয় কোনো কোম্পানির আইটি ইনফ্রাস্ট্রাকচার বা সাইবার সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সফটওয়্যার প্রোডাক্ট ডেলিভারি ক্লায়েন্টের কাছে করবেন, তারা এই টার্গেটগুলো যদি থাকে তাহলে ইনফরমেশান টেকনোলজি পড়া উচিত। তারপরে চলে আসছি এআইএমএল কোর্সটা যেটা রয়েছে, সিএসসি স্পেশালাইজেশন এআইএমএল। যে সমস্ত স্টুডেন্টরা লেটেস্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যত লেটেস্ট যে টেকনোলজিগুলো আসছে সেগুলো সম্বন্ধে যদি স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড হয় তাহলে এই কোর্সগুলো অপ্ট করা উচিত। বাট এক্ষেত্রে অবশ্যই ম্যাথামেটিক্সের সাথে সাথে স্ট্যাটিস্টিক্সেরও কনসেপ্টটা একটু ভালো থাকা দরকার, না হলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হয়। এবার আমি চলে আসি কোর ব্রাঞ্চেসগুলো। কোর ব্রাঞ্চেস রয়েছে যেমন ইলেকট্রনিক্স, আজকের ডেটে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, ফ্যাব্রিকেশন ল্যাব, এগুলো সবই ইন্ডিয়াতে হচ্ছে। তো সুতরাং এগুলোকে টার্গেট করে কোনো স্টুডেন্ট যদি এগোতে চায় ভবিষ্যতে, সেক্ষেত্রে সেই ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংটা চুজ করতে পারে। বাট এখানেও কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসছি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। কারোর যদি মনে হয় যে আমি আইওটি বা একটু সেন্সার রিলেটেড হার্ডওয়্যার প্রজেক্ট করব, অ্যাজ ওয়েল অ্যাজ একটু কোডিং করে সেটাকে কন্ট্রোলও করব, তাহলে তার জন্য এই কোর্সটি খুব আইডিয়াল। তারপরে চলে আসি ইলেকট্রিক্যাল। কারো যদি মনে হয় যে ধরুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে হয় এবং আজকের লেটেস্ট যে ইলেকট্রিক ভেহিকেল এগুলো নিয়ে পড়াশুনো করব, রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশুনো করব, তাহলে তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক কোর্সটি চুজ করা উচিত। নেক্সট চলে আসছি সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিলের ক্ষেত্রে অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে, আগের মতো সেই সিভিলটা এখন নেই। এখন অ্যাডভান্স যে স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট ব্রিজ, এই সমস্ত কনসেপ্টগুলো চলে এসেছে। সিভিলে এগুলো যারা নিয়ে পড়াশুনো করতে চায় তারা সিভিল নিয়ে পড়াশুনো করবে। তাছাড়া সিভিলে একটা কথা বলে রাখি, পার্সোনাল স্টার্ট আপ করাটাও খুব সুবিধে। তো এইভাবে ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চগুলোকে অপ্ট করা যায়। নেক্সট ম্যানেজমেন্টের যে কোর্সগুলি রয়েছে, এখানে বিবিএ, এমবিএ কোর্সও রয়েছে। কেউ যদি আর এমসিএ কোর্সটাও অবশ্যই রয়েছে। কারোর যদি গ্র্যাজুয়েশানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো না হয়ে থাকে, কিন্তু সে যদি কম্পিউটার নিয়ে পড়তে চায়, তাহলে এতে আফটার গ্র্যাজুয়েশান যদি ইন্টারেস্টেড হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ঠিক থাকে তাহলে সে এমসিএটাও অপ্ট করতে পারে। আর যদি ম্যানেজারিয়াল পোস্টে কাজ করার ইচ্ছে হয় সেক্ষেত্রে তাহলে এমবিএ কোর্সটাও আমাদের রয়েছে। তো এইভাবে এই কোর্সগুলো রয়েছে এবং এই তার ক্রাইটেরিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবু যদি অসুবিধা হয় ওই নাম্বার রয়েছে, নাম্বারে আপনারা ফোন করুন, আমরা সব বলে দিচ্ছি। একদম। এবার আমরা আসবো যে ম্যাডামের কাছে প্রফেশনাল স্টাডিজদের ক্ষেত্রে কি কি কোর্স রয়েছে এবং এই কোর্সগুলো তারা যখন চুজ করবে সেই ক্ষেত্রে তাদের নির্ধারিত বিষয় কি কি থাকবে। সব থেকে আগে আপনাকে নমস্কার জানাই। তো এখানে যে প্রফেশনাল কোর্সেসগুলো, যে কোনো কোর্স চুজ করার আগে প্যারেন্টসরা আর স্টুডেন্টসরা যেন একসঙ্গে বসে নিজের যে ইচ্ছের যে এরিয়াটা, যে জোনটা, সেটা যেন সবসময় মেপে নেয়, সেটা যেন বুঝে নেয়। এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এখন এই সবকটি প্রফেশনাল কোর্স, এসআইটিতে এখন 9টা প্রফেশনাল কোর্সেস রান করে। সো এই 9টা প্রফেশনাল কোর্সেস এখন সবকটাই কোর্সেস 4 ইয়ার্স, যেটা অ্যাজ পার এনইপি স্ট্রাকচার যেটা হয়ে গেছে। একটা করে কোর্সেস শুরু করি। প্রথমে যদি টেকনিক্যাল কোর্সেসগুলো যেগুলো আছে সেটা যদি বলি, তো সবথেকে আগে বিসিএ আছে। তো বিসিএতে মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো যেই স্টুডেন্টসরা মানে কম্পিউটার ওরিয়েন্টেড, মানে ধরুন এই প্রফেশনাল কোর্সেসগুলোর একটা মেন আনাদার পয়েন্ট হচ্ছে অ্যালং উইথ এনইপি, যে এই স্টুডেন্টসরা মানে আর্টসের স্ট্রিম থেকে হোক, কমার্সের স্ট্রিম থেকে হোক, সায়েন্সের স্ট্রিম থেকে হোক, যে কোনো স্ট্রিম থেকে হোক, এই 9টি প্রফেশনাল কোর্সেসের মধ্যে ওরা অ্যাডমিশন নিতে পারে। তো কোনো স্টুডেন্ট ধরুন মানে কারোর ফিজিক্স বা ম্যাথস ছিল না যখন 12 করেছিল, কিন্তু সে কম্পিউটার নিয়ে পড়াতে ইন্টারেস্টেড আছে, তাহলে সেই স্টুডেন্টটা বিসিএও করতে পারে, বিএসসি কম্পিউটার সায়েন্সও করতে পারে, বিএসসি সাইবার সিকিউরিটিও করতে পারে। তো এই 3টে কোর্সেসই এসআইটিতে পড়ানো হয়। নাও এখান মধ্যে থেকে কোনগুলো করবে সেগুলো নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করে। যে কি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ, ওখানে যদি সফটওয়্যার রিলেটেড কাজ করতে বেশি ইন্টারেস্টেড থাকে, সিস্টেম অ্যানালিস্ট হতে চায়, ফুল স্ট্যাক ডেভেলপার হতে চায়,
তাহলে সে স্টুডেন্টই বিসিএ চুজ করতে পারে। যদি বলি যে কম্পিউটার, ওটার পেছনে ধরুন বেসিক যে সায়েন্স আর লজিকটা একটু মানে রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড যাদের আছে, যারা একটু বেশি পড়াশুনো করতে চায়, তারা বিএসসি কম্পিউটার সায়েন্স চুজ করতে পারে। না এখন আমরা সবাই জানি এত ডেটা নিয়ে কাজ করছি, তো এই ডেটা ম্যানিপুলেশন, হ্যাকিংয়ের কথা, হ্যাক হচ্ছে, সব কিছুই আমরা জানি। তো এই এথিক্যাল হ্যাকার্স যারা ওই প্যাটার্নটা বুঝতে চায়, জানতে চায়, যারা আরও বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে চায়, তারা বিএসসি ইন সাইবার সিকিউরিটি চুজ করতে পারে। নেক্সট আমরা ম্যানেজমেন্টের দিকে মুভ করি। তো ম্যানেজমেন্টে যদি আসি, একটা তো আছে বিবিএ, যেখানে মানে একটা 360 ডিগ্রি ভিউ নিয়ে সব রকম স্পেশালাইজেশন ওদেরকে করানো হয়। ফিন্যান্স আছে, অপারেশনস আছে, এইচআর আছে, মার্কেটিং আছে। সো একটা স্টুডেন্ট একটা পুরো অর্গানাইজেশন কী করে রান করে সেই ম্যানেজরিয়াল লেভেলে জিনিসটা বুঝতে পারে। ওইখান থেকেই যে স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকবে মোর টুয়ার্ডস ট্যাক্স, তো সেখানে BBA in ATA, দ্যাট ইজ অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন অ্যান্ড অডিটিং আছে, যারা জিএসটি লসগুলোকে বেশি বুঝবে বা যারা সিএর দিকে করতে চায়, তো সেই স্টুডেন্টসদের একটা এজ থাকবে যে যারা BBA in ATA করবে। তো এই সব কোর্সেসগুলো রয়েছে। নেক্সট যদি আমরা মুভ করি সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে, হসপিটালিটি ইন্ডাস্ট্রির দিকে, ওখানে আছে BBA in এভিয়েশন, হসপিটালিটি সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট, আর আছে BSc in হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। তো এইখানেতে যে স্টুডেন্টসরা, মানে যদি এয়ারপোর্টটা নিজেদের অফিস হয় বা একটা লাক্সারিয়াস হোটেল নিজেদের অফিস হয়, যে স্টুডেন্টসরা ট্রাভেল করতে বেশি ভালোবাসে, যারা ক্রুজ লাইনে যেতে পছন্দ করে, কাস্টমার সার্ভিস, যারা লোকেদের সঙ্গে কথা বলতে, ওদেরকে অ্যাড্রেস করতে বেশি ভালোবাসে, সো দে ক্যান চুজ দিস কাইন্ড অফ কোর্স। নেক্সট যে স্টুডেন্টরা ধরুন মানে হিউম্যান বডি নিয়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, বাট দে আর নট ইনটু দ্য প্রফেশন অফ ডক্টর বা নার্সিংয়ে করতে পারছে না, তখন তারা আরও দুটো যে অপশন রয়েছে সেটা হচ্ছে BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে BSc in সাইকোলজি, যে কোর্সটার নাম আগে ছিল, এই বছর থেকে ওটা চেঞ্জ হয়ে ব্যাচেলর অফ সাইকোলজি হয়ে গেছে। সো আমরা সবাই জানি হসপিটাল ম্যানেজমেন্ট, সো এখন মানে বড় বড় হসপিটালসরা টু প্রোভাইড এ প্রপার হেলথ কেয়ার, ওরা সব টায়ার 2 সিটিজেতেও মুভ করছে, সব জায়গাতে ওরা মুভ করছে। তো ওখানে একটা পুরোপুরি হসপিটালকে ম্যানেজ করার জন্যে, মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে সেট আপ করার থেকে ফ্লোর অপারেশনস কী করে হবে, কী কী ইনভেন্টরি রাখতে হবে, এগুলো তো আর ডক্টরস বা নার্সেস ম্যানেজ করবে না, বাট ওদেরকে সবাই এর একটা হসপিটালের উপরে আইডিয়া থাকতে হবে, ডিটেলসে থাকতে হবে। সো এখানে BBA in হসপিটাল ম্যানেজমেন্ট। আর ব্যাচেলর অফ সাইকোলজি আমরা জানি, আমরা সবাই বুঝতে চাই মানে একজনের হিউম্যান মাইন্ডেতে কী চলছে। সো আর এখন যে আগে যেটা একটা ট্যাবু ছিল যে কি মেন্টাল হেলথ, ওটা একটা খুব, বাট এখন একটা স্ট্রাকচারাল শিফট হয়েছে। সো আমরা নিজেরাই মেন্টাল হেলথের ওপরে খুব বেশি অ্যাওয়্যার থাকি, তো এই সব রিলেটিভে তো তখন সে স্টুডেন্টই ব্যাচেলর অফ সাইকোলজি চুজ করতে পারে। সো এই ধরনের 9টি কোর্সেস আমাদের SITতে রান করছে। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পড়ানোর ব্যবস্থা রয়েছে, ফ্যাকাল্টিজ রয়েছে, একটা ভালো ব্র্যান্ড রয়েছে, হ্যাঁ, TI এর মতো ব্র্যান্ড রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা যেটা ম্যাডাম প্রথম বলছিলেন, আমার প্রথম অংশটা খুব ভালো লাগলো, যেটা আপনাদের বা তোমরা যারা দেখছো অনুষ্ঠান তাদের ভাবতে হবে যে আমি কোন কাজে, মানে আমার প্রফেশনাল লাইফে আমার ক্ষেত্রে কোনটা আমার সবথেকে বেশি পছন্দ, সবথেকে বেশি কমফোর্টেবল আমি ফিল করব। মানে কাজ করতে গিয়ে যদি তুমি প্রতিদিন যদি তোমার নাভিশ্বাস ওঠে, তাহলে কিন্তু সেই কাজ তুমি ভালোভাবে করতে পারবে না। তুমি যতই ভালো কোম্পানিতে, যতই বড় MNCতে তুমি কাজ করো না কেন, তোমার জন্য সেটা কমফোর্টেবল হবে না, তুমি সেখান থেকে আর্ন করতে পারবে না, সেটা তোমার একটা প্যানিক তৈরি হয়ে যাবে একটা সময়। তো কাজেই আগে চুজ করো যে কোন দিকে আমার যাওয়া পছন্দ। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সমস্ত রকমের কোর্সের একটা ইলাবোরেট ফেসিলিটি রয়েছে, যেটা তোমরা যে কেউ নিতে পারো। এবার আমি চলে আসি এই যে এই কথা বলতে বলতে, তাহলে আমরা এই ক্ষেত্রে কোন দুটো বিষয় দেখব। এক হচ্ছে ফ্যাকাল্টি, মানে যারা স্কুলে বা কলেজে যারা পড়াচ্ছেন, অর্থাৎ টিচার, তারা, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে টিচার আর স্টুডেন্টের রিলেশন নিয়ে অনেক সময় অনেক রকম কথা হয়, ভালো মন্দ নানান অভিজ্ঞতা মানুষ বিভিন্ন সময় শেয়ার করেন। আজকের দিনে দাঁড়িয়েও আমরা, মানে স্কুলে হয়তো আমাদের 50 জন টিচার ছিলেন, আমরা 2-1 জনের কথা খুব পরিষ্কার বলতে পারি, তাদের কথা আমরা অন্যকে শেয়ার করি, এবং স্যারেরা এরকম ছিলেন এটা বলেছিলেন, এই সমস্ত উদাহরণ টানি। তাহলে খুব স্বাভাবিক যে ফ্যাকাল্টিটা কীরকম, সঙ্গে আপডেটেড ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু রয়েছে,
তার মধ্যে বিশেষ করে যেহেতু ইঞ্জিনিয়ারিং এর কলেজ, ইঞ্জিনিয়ারিং তুমি পড়তে পারছ, সেই ক্ষেত্রে ল্যাবরেটরিজ কী কী রয়েছে এই বিষয়টা আমি স্যারের থেকে জানবো। কারেক্ট। যে কোনো প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আমরা যেমন আইএসও মার্ক আছে নাকি দেখে নিই, একইভাবে প্রত্যেকটি কলেজের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, নিউ দিল্লি। এই ন্যাক দ্বারা যদি স্বীকৃত হয় কোনো কলেজ, সেখানে অটোমেটিক বুঝে নিতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই এই জিনিসগুলো অলরেডি অ্যাসেসমেন্ট করা হয়েছে, সেখানে পরিমাণ মতো উপযুক্ত অভিজ্ঞ শিক্ষকরা আছেন নাকি, উপযুক্ত ল্যাব আছে নাকি, বা যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার একটা ঠিকঠাক কলেজ হওয়ার জন্য, সেটা ন্যাক কিন্তু অ্যাসেস করে নেয়। তো আমরা কিন্তু ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ, তো ন্যাচারালি একটা স্ট্যান্ডার্ডাইজেশন পাওয়াই যাচ্ছে। তাছাড়া বলবো যে আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা যথেষ্ট হাইলি এডুকেটেড অ্যাকাডেমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। আমাদের অলমোস্ট মোর দ্যান 40% ফ্যাকাল্টি অলরেডি পিএইচডি আছে, আর বাকি যারা রয়েছে ওনারা প্রত্যেকেই পিএইচডি করছেন, হয়তো ইমিডিয়েটলি আরও 20% পিএইচডি হয়ে যাবে উইদিন 1 ইয়ার। তো ন্যাচারালি তারা প্রত্যেকেই এফিশিয়েন্ট রিগার্ডিং টিচিং অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ। তারপরে চলে আসি ল্যাব তো অবশ্যই সাফিসিয়েন্ট ল্যাব আছে, তাই সেই জন্যই ন্যাকের অ্যাক্রিডিটেশন পাওয়া গেছে। তো কারিকুলাম ওয়াইজ যে ল্যাব হয় সেগুলো তো আমাদের উপযুক্ত পরিমাণে আছেই, তার বাইরে যেটা বলবো যে আউট অফ সিলেবাস কিছু ফিউচার টেকনোলজি বেসড ল্যাবও আমাদের আছে। তার মধ্যে একটি হলো যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিড্যাক থেকে স্পন্সর্ড করেছে, সেটা হচ্ছে 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ল্যাব, যেটা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলে হাতে গোনা কয়েকটি কলেজকেই গভর্নমেন্ট স্পন্সর করেছে, যেটা আমাদের কলেজে রয়েছে। এবং উত্তরবঙ্গের বহু স্টুডেন্ট, শুধু আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরাই নয়, তার বাইরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের যে কোনো কলেজের স্টুডেন্টরাও এসে সেখান থেকে 3 থেকে 4 মাসের কোর্স হয়, সেটা পড়াশুনো করছে, এবং যেটা কিন্তু একটা লেটেস্ট টেকনোলজি। শুধু এটার বেসিসেও কিন্তু একটা সাকসেসফুল জব হতে পারে, এবং অনেকে রিক্রুটও হয়েছে অলরেডি। তার বাইরে রয়েছে এমএনসি, মানে টয়োটা কির্লোস্কর আমাদের আরেকটা ল্যাব করে দিয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের উপরে। আজকের ডেটে আগামী দিনে লেটেস্ট এটা একটা প্রযুক্তি, যেখানে হয়তো এই যে পেট্রোলের এত ক্রাইসিস চলছে, সেখানে অবশ্যই ইলেকট্রিক ভেহিকেল একটা বড় জায়গা রাখে। তো এই রিসার্চটা আরও বাড়ছে। তো আমাদের ওই ল্যাবে ইলেকট্রিক ভেহিকেলের সম্বন্ধে ফুল ডিটেলস ল্যাবও রয়েছে। তো ন্যাচারালি যা যা দরকার একজন স্টুডেন্টের জন্য, যা দরকার তার থেকে বেশিই এখানে রয়েছে। বেশ, আমি ম্যাডামের কাছে আসি। ভীষণ মানে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের জন্য। ম্যাডামকে আমি জানাতে চাই, এই যে নির্বাচন হলো, এরপরে আমি আপনাদের উত্তরবঙ্গের একাধিক, মানে একদম মেখলিগঞ্জ থেকে শুরু করে মালদা পর্যন্ত আমি বহু জায়গার বিধায়কদের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি। এখন তারা বলেছেন, মানে আপনি মালদা বলুন বা উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, কোচবিহার বলুন, আলিপুরদুয়ার বলুন, এই সমস্ত জায়গায় প্রান্তিক গ্রাম রয়েছে, অর্থাৎ ভিলেজ রয়েছে, রিমোট এরিয়া রয়েছে, যেখানকার এখনও আজকের দিনেও বেসিক প্রবলেম হচ্ছে ভালো কলেজ, এটা পাওয়া কিভাবে যাবে বা কিভাবে তারা পড়াশুনো করবে। এই যে যারা গ্রামীণ এলাকার ছাত্রছাত্রী রয়েছে, যারা একদম রিমোট গ্রামে থাকে, হয়তো অনেকটা দূরে কলেজ, তাদের জন্য বিশেষ করে কলেজ কিছু ভেবেছে কি? নিশ্চয়ই। দেখুন, এটা তো আমাদের ইনস্টিটিউটটা তো দীর্ঘদিন, মানে গত 26 বছর ধরে নর্থ বেঙ্গলে রয়েছে। তো 26 বছর ধরে থাকার জন্যে ওখানকার আমরা স্টুডেন্টদের, আমাদের ওখানে স্টুডেন্ট বাইরে থেকেও আসে, এবং ভেতর গ্রামে অনেক ছোট ছোট জায়গা থেকে স্টুডেন্টরা আসছে। তো এখান থেকে যে স্টুডেন্টরা আসছে, আমরা দুটো থেকে, মানে ট্যালেন্টের অভাব তো কোথাও নেই, এরকম তো নয় যে ট্যালেন্ট শুধু শহরের দিকেই থাকে, ট্যালেন্ট সব দিকে আছে। আর গ্রামের অঞ্চলে তো মানে ট্যালেন্ট যেটাকে বলা যায় সেইটা আছে। তো ওখানে ওদের সঙ্গে কিন্তু ওদের যেটা দেখা গেছে 2 থেকে 3টে যেটা একটুখানি মানে ওদেরকে নিজেরা মনে করে আটকাচ্ছে। এক তো হচ্ছে কারুর একটু ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে একটুখানি ইস্যুস থাকতে পারে। আরেকটি হচ্ছে যে মনে করে আমি ছোট জায়গা থেকে একটা বড় জায়গায় যাব, তো ওখানে গিয়ে আমি ওই মানে অথই জলে না পড়ে যাই, এরকম ধরনের একটা মেন্টালিটি, মেন্টাল এম্বারাসমেন্ট একটা ওদের একটা মনে একটা ভয় একটা কাজ করে। তো এইখানেতে মানে আমি একবার ফিনান্সিয়ালি এটা বলে দিই, স্কলারশিপের রিগার্ডিং, সেই জন্য রুরালেতে যেটা আছে। তো রুরাল স্কলারশিপের রিগার্ডিং একটা তো আছে আমাদের বিবেকানন্দ স্টুডেন্টস কাম মেরিট কাম স্কলারশিপ, স্টুডেন্টসদের জন্য মেরিট কাম মিন স্কলারশিপ। তাছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, ওএসএস স্কলারশিপ আছে, ঐকাশ্রী আছে। সো এইসব ভেরিয়াস স্কলারশিপ আছে। আর তাছাড়া ন্যাশনাল পোর্টালে
অনেক স্কলারশিপস অ্যাভেলেবেল থাকে, প্লাস কোম্পানিজরাও থ্রু দে ভেরিয়াস সিএসআরসও টাইম অ্যান্ড অ্যাগেন মাঝে মাঝে ওরা প্রচুর স্কলারশিপের স্কিমস দিতে থাকে। তো এইখানেতে আমাদের অ্যাডমিশন মানে সেল, তার সঙ্গে যে ফ্যাকাল্টি মেম্বার্সরাও আছেন, তারা সবাই একসঙ্গে মিলে একটা স্টুডেন্টকে কী করে হেল্প করা যায়, প্রত্যেকটা স্টেপেতে কী করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু গাইডেন্স দেওয়া হয়। নাও এবারে যে স্টুডেন্টটা যে এলো, তারপরে তার একটা ইংলিশ আমরা মাঝে মাঝে কনসিডার করেই নিই যে কি রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে, যেটা আপনি বললেন, মানে ওখানে তো বেশি ভার্নাকুলার মিডিয়ামের স্টুডেন্টসরা আসে। তো ওইখানে যারা আসে ওরা মনে করে যে কি ইংলিশ ছাড়া কমিউনিকেশন না করলে আমি আমাদের বন্ধুদের মধ্যে হয়তো মানে আপনি অ্যাকসেপ্টেড ধরে হব নিন না। যে কলকাতার কোনো কলেজে ধরুন বাঁকুড়ার প্রান্তিক কোন একটা জায়গা থেকে বা পুরুলিয়ার হয়তো বাগমুন্ডি থেকে কেউ আসছে, তখন তার মধ্যে এই ধরনের একটা হেজিটেশন Hesitation কাজ করে। কমিউনিকেশনাল হেজিটেশন। কিন্তু ওটা সেরকম কিছুই না, ওটা আমাদের নিজের মনের ব্যাধি আর কি। তো ওইখানে একটা তো থাকে আমাদের মেন্টার মেন্টি স্কিম, যেখানে প্রত্যেকটি ফ্যাকাল্টির সঙ্গে 15 থেকে 20টা স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড থাকে। সেই স্টুডেন্টটা শুধু ইমোশনাল কানেক্ট বা অ্যাকাডেমিক্যাল সাপোর্ট, মানে আমরা যদি বলি এই কলেজ আচ্ছা টিচার আছে মেন্টার, তো শুধু একাডেমিক সাপোর্ট সেটা নয়, কিন্তু একাডেমিকের সঙ্গে মেন্টাল সাপোর্টটাও, কমিউনিকেশন সাপোর্টটাও একদম, ইমোশনাল সাপোর্টটাও একদম থাকে। এটা তো একটা পয়েন্ট, মানে কন্টিনিউ মিটিং হতে থাকে, প্রত্যেক মাসেতে 1টা থেকে 2টো মিটিং হয়। তাছাড়াও যে স্টুডেন্টটা মানে 1-to-1 কাউন্সিলিংয়ের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে। আরেকটি যেটা পয়েন্ট আছে, যেটা বললেন আপনি ইংলিশের, তো ইংলিশের জন্য আমরা স্টার্টিং থেকেই আমরা মানে স্টুডেন্টসদেরকে আইডেন্টিফিকেশন করে যে স্টুডেন্টদেরকে একটু স্পেশাল সাপোর্ট দিতে হবে, যাতে ওরা অন্যদের সামনে নিজেদেরকে একটুখানি পেছনে না মনে করে, ওদেরকে স্পেশাল টিউটরিং করানো মানে হয়। খানিকটা ইন্ডিভিজুয়াল টেক কেয়ার করা হয়, একদম ইন্ডিভিজুয়াল টেক করা হয়, যাতে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং মিনিমাম কমিউনিকেশন স্কিলস যেগুলো দরকার সেগুলো পুরোপুরি ওদেরকে গাইডেন্স বেশ। করানো হয়। এবার আসি, যে যাই বলুন কলেজে ভর্তি করার ক্ষেত্রে সবসময় আপনারা প্লেসমেন্টের কথাটা চিন্তা করেন, যে আমি খরচা করে ওকে পড়াচ্ছি, এরপর প্লেসমেন্ট নিয়ে কি ভাববে কলেজ, বা প্লেসমেন্টের অপশান অ্যান্ড অপরচুনিটি কী থাকছে। আমি আপনার থেকে, স্যারের থেকে জানতে চাইবো যে কলেজের প্লেসমেন্টের ক্ষেত্রে কি কি ব্যবস্থা থাকছে বা কি ভাবেন আপনার, তা নিয়ে কোনো স্পেশাল প্রজেক্ট বা কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কি করা হয়? শিওর। প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্সটা যদি ফার্স্টেই আমি বলি যে কত পার্সেন্টেজ আমাদের স্টুডেন্টরা প্লেসড হচ্ছে, অন অ্যান এভারেজ যেটা দেখা যায় যে 75 থেকে 80% স্টুডেন্ট আমাদের কোম্পানিতে প্লেসড হয়। এবার এই যে গ্যাপটা রয়ে গেল, এই গ্যাপটা কেন রয়েছে? এই যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপের একটা পোর্শন হচ্ছে হায়ার স্টাডিজ করতে চলে যাচ্ছে, আর কিছু স্টুডেন্ট তাদের ফ্যামিলি বিজনেস বা নিজেরা স্টার্ট আপ শুরু করছে, সেই জন্যই এই গ্যাপটা। তো আলটিমেটলি প্রত্যেকেই কিছু না কিছু কাজে ইনভলভ হয়ে যাচ্ছে। এবার ডাইরেক্টলি প্লেসমেন্টের যদি কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি, সেক্ষেত্রে সবথেকে আগে কিছু স্পেশাল অ্যাচিভমেন্টস যেটা আমাদের কলেজের স্টুডেন্টরা করেছে সেটা আমি বলতে খুবই ইচ্ছুক। ধরুন আমাদের লাস্ট ইয়ারে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটি একটি গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা কিন্তু আমাদের কলেজেই প্লেসমেন্ট ক্যাম্পাসিং হয়েছিল এবং আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা চাকরি পেয়েছিল। এটা একটা আমাদের জন্য খুবই সাকসেসফুল ঘটনা। তার বাইরে সার্ন, CERN, যেটা সুইজারল্যান্ডে আছে, এটি একটি নিউক্লিয়ার রিসার্চ ল্যাব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সবথেকে, বিশ্বের সবথেকে বড় পার্টিকেল ফিজিক্সের একটা ল্যাব। এখানে আমাদের স্টুডেন্ট কাজ করে। তাছাড়া রয়েছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের রিসার্চ ল্যাব ইনরিয়া প্যারিস, সেটাও কিন্তু হাতে গোনা কয়েকটি ইম্পর্টেন্ট ল্যাবের মধ্যে একটি, সেখানেও আমাদের স্টুডেন্ট কাজ করছে। তাছাড়া ক্যালিফোর্নিয়াতে মেটা, ক্যালিফোর্নিয়াতে গুগল এবং মাইক্রোসফটেও আমাদের স্টুডেন্টরা কাজ করছে সাকসেসফুলি। তাছাড়া আরও একটা খুব আনন্দের ঘটনা যেটা বলতে চাই, সেটা 2023-তে যখন আমাদের ইসরোতে চন্দ্রায়ন 3 মিশন হয়েছিল, সেখানেও সেই মিশনে আমাদের স্টুডেন্ট কাজ করেছে। তাছাড়া রেগুলারলি DRDOতে স্টুডেন্টরা অ্যাপ্রেন্টিসশিপে যাচ্ছে এবং সেখানে চাকরিও করছে। এগুলো কয়েকটা স্পেশাল অ্যাচিভমেন্ট। এর বাইরে যদি বলি, আইটি ইন্ডাস্ট্রিতে একটা হিউজ রিক্রুটমেন্ট আমাদের কলেজ থেকে হয়। কিছু এক্সাম্পল আমি তুলে ধরছি, যেমন ধরুন P360, নিউটনিক্স, SAP, স্যাসকেন, CTS, TCS, ডেলয়েট, LTI মাইন্ডট্রি, দেন HCL, তো এরকম উইপ্রো টেকনোলজিস, এরকম অনেক সফটওয়্যার কোম্পানি রয়েছে। তার বাইরে যেমন আমি চলে আসি কোর ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও রয়েছে, যেমন ধরুন আপনার ওই সোনি, স্যামসাং, আফটার দ্যাট শোভা লিমিটেড, দেন পিনাকেল ইনফোটেক, এরকম অসংখ্য কোর ইন্ডাস্ট্রির কোম্পানিও রয়েছে।
হোটেল ইন্ডাস্ট্রির জন্য যদি চলে আসি, সেখানে ম্যারিয়ট হোটেল, লেমন ট্রি, তারপরে তাজ গ্রুপ, তাছাড়া আরও রয়েছে আইটিসি সোনার বাংলা, এরকম অসংখ্য ওবেরয় গ্রুপ, এগুলো রয়েছে। আর হসপিটাল ইন্ডাস্ট্রির জন্য যদি চলে আসি, সেখানে রয়েছে নেওটিয়া, অ্যাপেলো, মণিপাল এবং ডিসানের মতো নামকরা বেশ কিছু হসপিটাল রয়েছে। তাছাড়া যদি চলে আসি এমবিএ বা ম্যানেজমেন্টের কোর্সের জন্য, সেখানে রয়েছে এক্সাইড, পেপসি, তারপরে যে কোনো প্রাইভেট এমএনসি ব্যাংক, যেমন রয়েছে এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক। তো মোরলেস সমস্ত প্রাইভেট এমএনসি ব্যাংকেই আমাদের স্টুডেন্টরা প্লেসড হচ্ছে। অলমোস্ট 150 অ্যাক্টিভ রিক্রুটার আমাদের কলেজে রেগুলার রিক্রুটমেন্ট করে। বাপরে, 150টি সংস্থা থেকে, বাহ, খুব ভালো আছে। ম্যাডামকে আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য একসঙ্গে করব। এক হচ্ছে উত্তরবঙ্গের যারা পড়ুয়া থাকবে, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে জেলাগুলো বলেছি যেগুলো একদম শিলিগুড়ি সারাউন্ডেড রয়েছে, তাদের জন্য ম্যাডামের কি বার্তা থাকবে? দ্বিতীয়ত আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যে লোকটা ধরুন, যে ছেলেটি বা মেয়েটি ধরুন মেকলিগঞ্জ থেকে আসছে, একদম প্রান্তিক বিধানসভা, তো তাদের জন্য কি হোস্টেলের কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে? বা ধরুন কেউ কলকাতা থেকেই বা গেল হয়তো শিলিগুড়িতে পড়তে, তার জন্য কি ব্যবস্থা থাকছে? হোস্টেলের ব্যবস্থা আছে, সেপারেট হোস্টেল আছে গার্লস আর বয়েজদের জন্যে। এটা ফ্র্যাঞ্চাইজি মোডেতে রান করা হয়। আচ্ছা। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন নর্থ বেঙ্গলে, দেখুন আজকালকার ডিজিটাল ওয়ার্ল্ডেতে কোথাও কোনো জায়গা ছোট বা বড় নয়। তো এই ওয়ার্ল্ডেতে মানে যে একটি স্টুডেন্ট যে কোনো মেট্রো সিটিতে বসে যে অপরচুনিটিসগুলো পাবে, সেই স্টুডেন্টটি এসআইটিতেও সেম অপরচুনিটিস পায়। স্যার যেটা অলরেডি বললেন যে কি 150টা মতন কোম্পানিজ আমাদের ওখানে রিক্রুটমেন্ট করে, তো এটা তো প্লেসমেন্ট দিয়ে হয়ে গেল। প্লাস ইন্ডাস্ট্রি এক্সপোজার, ইন্ডাস্ট্রি আমাদের ওখানে ফ্যাকাল্টি মানে ওখান থেকে ইন্ডাস্ট্রি থেকে মানে ওখান থেকে এক্সপার্টসরা আসেন, স্টুডেন্টসদেরকে ট্রেনিং দেয়, সেশনস হয়, ওয়ার্কশপস হয়, বা ওদেরকে স্পেশালি ইন্ডাস্ট্রি লোকেরা এসে ট্রেনিংস দেয়। 15 days থেকে 3 weeks-এর ট্রেনিংস হয় পার্টিকুলার আপকামিং এমার্জিং এরিয়াজেতে। তো ওয়ার্কশপস, ওরা এআইসিটি, অটল মানে ওরা হ্যাকাথনে পার্টিসিপেট করে, ওরা ভেরিয়াস অল ইন্ডিয়া লেভেলেতে যে যে কম্পিটিশনস আছে সেই কম্পিটিশনসে নিজেরা পার্টিসিপেট করে অ্যান্ড নিজেদের ওখানে মিনস এভরি ইয়ার ওরা প্রাইজও জেতে। কেন কি আমরা ওখানে আরেকটা যেটা ফান্ডামেন্টাল যেটা ইম্পর্টেন্স দিই, যে কি ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্ট, এটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। মানে যেরকম একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, AIN হেলথ কেয়ার যেটা আছে, তো মানে ধরুন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, সাইবার সিকিউরিটি স্টুডেন্ট মিলে একসঙ্গে একটা প্রজেক্ট করছে। তো জয়েন্ট ভেঞ্চার এটাকে নিয়ে একদম আমরা এগোতে চাই। ঠিক। আচ্ছা, এবার আমি স্যারের কাছে আসবো। এটা তো বাস্তব যে কলকাতা এবং কলকাতার আশেপাশে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, আর এখান থেকে শিলিগুড়ি যদি আমি ধরি তাহলে মোটামুটি 550 কিলোমিটার দূর, মানে কলকাতা থেকে, হ্যাঁ অলমোস্ট। তো এবার এই কলকাতার কলেজগুলো থাকা সত্ত্বেও স্টুডেন্টরা মানে এর প্রিভিয়াস হিস্ট্রি কি বলছে, কত সংখ্যক স্টুডেন্ট, মানে আমি জানি যে কলকাতার বহু স্টুডেন্ট শিলিগুড়ি মানে এসআইটিতে পড়তে যায়, এর কারণটা কি? এই আনসারটা দেওয়ার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দরকার। দেখুন, সায়েন্সের যে গুরুদেব যদি বলি, স্যার আইজ্যাক নিউটন, উনি যখন মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা আবিষ্কার করেছিলেন, উনি কিন্তু অ্যাপেল ট্রি যে গার্ডেন সেখানে ছিলেন। এবার যদি লিটারেচারে চলে আসুন, কবিগুরু রবীন্দ্রনাথ, উনিও কিন্তু কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে সুন্দর প্রকৃতিতে থাকতেই ভালো পছন্দ করতেন এবং সাহিত্যগুলোর উনি রচনা করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রকৃতির সাথে যদি আমরা মিশে থাকি, সেক্ষেত্রে আমাদের শরীর, মন এবং আমাদের অনেক বেশি ডেভেলপমেন্ট ভালো হয় এবং আমরা অনেক কিছু কারেক্ট। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের কলেজের পরিবেশটা, আমাদের কলেজটা হচ্ছে ঠিক একদম হিমালয়ের কোলে, একদম যেখান থেকে দার্জিলিংয়ের পাহাড় শুরু হবে, চারিদিকে চা বাগান ঘেরা, এবং তার ঠিক পাশেই ছাদে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। একদম কলেজ ক্যাম্পাসের আমরা লনে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা, কার্সিয়াং টাওয়ার সব দেখতে পাই। এবং ক্লাস শুরুর সময় টয় ট্রেনের হুইসেল হয়, ক্লাস যখন শেষ হয় টয় ট্রেনের হুইসেল আমরা পাই। তো এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টরা অনেক বেশি কনসেন্ট্রেশন নিয়ে পড়াশুনো করতে পারবে। তো ন্যাচারালি প্রচুর ছেলে মেয়ে আছে যারা গার্জেনের সাথে আসছে, গার্জেনরা ওখানের যাদের মনে করুন হাউসওয়াইফ কাজ করে না, তো উনি সেখানে ঘর নিয়ে আছেন, ছেলেকে পড়াশোনা করাচ্ছেন, নিজেও ওখানে রয়েছেন, বলছে ছেলের সাথে সাথে আমরাও 4টা বছর এখানে ভোগ করে যাই। আর তাছাড়া কলকাতায় কিন্তু এন্টারটেনমেন্টের অনেক সুযোগ, অসাধারণ মানে লিউক্রেটিভ পজিশন। মানে আমিও জানি আর কি। আপনাকে আমি আরেকটা কথা বলবো, কলকাতায় যেরকম
সুযোগ আছে সেরকম এন্টারটেনমেন্টেরও অনেক সুযোগ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মাইন্ড ডাইভার্টেড হবে। একদম। এখানে কি এন্টারটেনমেন্টের অতটা অপরচুনিটি নেই, কিন্তু উইকেন্ডে টুক করে দার্জিলিং ঘুরে এসো, ঠিক। বাকি 5 দিন ভালো করে ও, মানে পড়াশোনা সেই করো। অপশনও রয়েছে আর কি। সবই আছে। বাহ, অসাধারণ, খুব ভালো। আমি আজকে তো আর হাতে সময় নেই, অনেকগুলো প্রশ্ন এখনো হয়তো আপনাদের মনে থাকবে, যেগুলো করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, কিন্তু সময় বড় নির্মম, বড়ই নিষ্ঠুর। এই কারণের জন্য আমাদের শেষ করতে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, অ্যাডমিশন হেল্পলাইন বলে ঠিক ম্যাডামের ছবিটা স্ক্রিনে যেখানে যাচ্ছে দেখো, তার নিচে দুটো নাম্বার যাচ্ছে, 9434527272 এবং হচ্ছে 7477660427। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং অবশ্যই একজন লাস্টে ফোন করেছিলেন, তাকে আমি সরি বলবো, তার ফোনটা নেওয়া গেল না। আপনার ফোনের নাম্বার আমরা স্যারদের ম্যাডামকে দিয়ে দেবো, ওনারা আপনাদের সঙ্গে কথা বলে নেবেন, কলেজ থেকে ফোন করে নেবেন। আজকে আমরা এখানে শেষ করছি। অবশ্যই আমার মনের দিক থেকে একটা ইচ্ছে নিয়েই শেষ করব যে একবার অন্য অনুষ্ঠান আমি বলি যে আপনারা গিয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে আসুন, দেখে আসুন, বুঝে আসুন, চিনে আসুন। এখন আমার তো মনে হচ্ছে আমি বলি যে একবার গিয়ে আমি এসআইটিতে ঘুরে আসি, দেখে আসি, বুঝে আসি, সঙ্গে পাহাড় একটু ঘুরে আসি। তো আসুন আজকে এখানে শেষ করব, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। বিস্তারিত জানবার জন্য এসআইটির সমস্ত অ্যাভেলেবেল নাম্বারস অ্যান্ড ডিটেল নিচে দেওয়া ছিল, সেখানে যোগাযোগ করলে অবশ্যই কলেজ থেকে আপনাদের সম্পূর্ণভাবে কোঅপারেট করা হবে। অনেক ধন্যবাদ জানাই ম্যাডামকে এবং স্যারকে। নমস্কার সবাইকে।